জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-20 সিরিজ শুরু হচ্ছে, তবে সেসব ছাপিয়ে কেমন হতে যাচ্ছে বিশ্বকাপে টাইগারদের স্কোয়াড ঠিক করা হয়েছে কিনা, কারণ আগামীকালে দিয়ে দিতে হবে, আইসিসির কাছে জমা দিয়ে দিতে হবে দলটা। সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ। দুজনকে শুভ সকাল। ইমরোজ আহমেদ, গেল বছর তো আমরা আসলে বিশ্বকাপের দল দেয়ায় লাস্ট বয় হয়েছিলাম, এবারও কি আমরা তাই হব কিনা? আমরা গতকাল দেখেছি নিউজিল্যান্ড কি অসাধারণ ওয়েতে তারা তাদের দল ঘোষণা করে দিল সবার আগে, যেখানে আসলে সব দলগুলো তাকিয়ে আছে আইপিএলে পারফরমেন্স দেখবে, হয়তো মানে যতটা সময় আসলে নেওয়া যায় সেখান থেকে তারা দল ঘোষণা করে দিয়েছে। আমরা আসলে কিসের জন্য ওয়েট করছি? ধন্যবাদ কণা, শুভ সকাল। কণা, আসলে আমরা কাউকে দোষ দিতে চাচ্ছি না, পরিস্থিতিটাই এমন যে আমরা হয়তো একটা সুযোগ নিচ্ছি। এই জিম্বাবুয়ে সিরিজটাতে আমাদের অনেকগুলো প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে এবং এই প্লেয়াররা কিরকম পারফরমেন্স করছেন তাদের উপরে নির্ভর করেই হয়তোবা সার্বিকভাবে আমাদের দলটাকে ডিক্লেয়ার করা হবে। আর আপনি নিউজিল্যান্ডের কথা বলছেন, গতবার তারা যে চমকটা দিয়েছিল ওডিআই বিশ্বকাপের আগে, তারা কিন্তু একইভাবে সেই পরিবারকে একইভাবে নিয়ে এসে তাদের দলটাকে ঘোষণা করা, দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশনাল মুভ। এবারও তার কোনো ব্যত্যয় তারা করেন নাই, একইভাবে তারা করেছেন। আমরা বরাবরই মনে হচ্ছে যে আমরা একটু পিছিয়ে থাকছি, বাট তারপরে আমি বলবো আমাদের শেষটা ভালো হলেই ভালো। এখন পর্যন্ত যেই দলটা জিম্বাবুয়ের এগেনস্টে ডিক্লেয়ার করা হয়েছে, আমি মনে করতে চাই যে যারা নির্বাচক আছেন তারা যথেষ্ট চিন্তা ভাবনা করেই দলটা দিয়েছেন এবং এখানে যথেষ্ট ভালো প্লেয়াররাই যারা আসার কথা তারাই আছেন। বাট কোনোবারই হয়তোবা আমাদের নির্বাচক যারা প্লেয়ার দেন সেটা কখনোই বিতর্কের ঊর্ধ্বে থাকে না। কেউ না কেউ এর বিতর্ক করেন, কেউ কেউ এর অপোজ করেন। সেরকমটা এইবারও হয়তোবা দেখবেন, কেউ বলবেন মেহেদী হাসান মিরাজকে কেন নেওয়া হচ্ছে না, সৌম্য কেন খেলবে না, বা সাকিব কেন আরো দুইটা খেলছে না, এরকম অনেক বিতর্ক থাকবে। বা তারপরে আমি বলবো যে ইটস এ গুড স্টার্টিং এবং আমরা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটা সিরিজ খেলার সুযোগ পাচ্ছি এবং শুনছি আমরা বিশ্বকাপে যেও হয়তো বা ইউএস এর এগেনস্টে কয়েকটা ম্যাচ খেলবো। সব মিলিয়ে আমরা এখন যেহেতু একটু উপরের দিকে যাচ্ছি, আমার মনে হচ্ছে টি-20তে আমরা কিছুটা টি-20-র ধারাটাকে ধরতে পেরেছি বলে আমার মনে হয়। বেশ কয়েকটা টি-20 আমরা যে গত কিছুদিনের মধ্যে খেলেছি, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আমাদের দলটা হয়তো এবার একটু ভালো করবে। তারপরেও বলবো আমাদের গ্রুপিংটা কোয়াইট স্ট্রং বিকজ অফ আমরা তিনটা টেস্ট প্লেইং নেশন একই গ্রুপে আছি। শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে আপনাকে অবশ্যই ভালো খেলে জিততে হবে, তা না হলে হয়তো আমরা দ্বিতীয় রাউন্ডে যাব না। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো, এখন পর্যন্ত সবকিছু গোয়িং ফাইন। আমি আশাবাদী আমাদের দলটা হয়তোবা আগে যে এরকমটা আমরা হতাশ হয়েছি তার থেকে কিছুটা ভালো খেলবে বলেই মনে করছি। কনা, নিশ্চয়ই সে প্রত্যাশা আমাদের একদম সব সময় থাকে। মঞ্জুর মোর্শেদ, দলে কি যখন আসলে মুস্তাফিজ এবং সাকিব আল হাসান ফিরবে তখন কি আসলে কারা বাদ পড়ে যাবে, বা কোনো চমক কি আলটিমেটলি থাকবে কিনা? আরেকটা ব্যাপার একটু জানতে চাই, সবাই তো আসলে দল ঘোষণা করে আর আমরা হচ্ছে আইসিসির কাছে স্কোয়াডটাকে জমা দিই, ঘোষণা কি করা হবে? হ্যাঁ, এটা গত বিশ্বকাপের যে স্মৃতি সেটা সামনে নিয়ে এসেছে। আমি একটু একটু যদি বলি, দেখেন নিউজিল্যান্ড প্রসঙ্গটাই নিয়ে আসি। এই মুজা খুব চমৎকার করে বলেছেন যে দুটো কিডসকে আমরা দেখলাম যে কত শান্ত ভাবে, কত সুন্দর ভাবে তারা আসলে নামগুলো ঘোষণা করলেন নিউজিল্যান্ড টিমের। দেখেন এই নিউজিল্যান্ড টিম অলমোস্ট তাদের সেকেন্ড স্ট্রিং এর একটা টিম নিয়ে পাকিস্তানের মাটিতে এসে পাকিস্তানের সঙ্গে 2-2 সিরিজ ড্র করলো। তারপরে তাদের কিন্তু সিরিজ জয়ের মতো পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকে তারা সিরিজটা ড্র করেছে। এরপরে আপনার কি হওয়া উচিত ছিল? উচিত ছিল নিউজিল্যান্ড নির্বাচকদের শ্যাম রাখি না কুল রাখি, মানে এতগুলো ক্রিকেটার ফর্মে সেখান থেকে আসলে একটা স্কোয়াড ঘোষণা করা কিন্তু অনেক টাফ। তো সেই মানে কঠিন সিদ্ধান্তটাই তারা সহজ করে ফেলেছেন সবার আগে দল ঘোষণা করে। আপনি দেখেন ইন্ডিয়াতে, দেখেন আইপিএল এ যে পরিমাণ পারফরমেন্স আমরা দেখছি, যে টপ 4-এ যারা রান করেছেন তাদের মধ্যে অন্তত 2 জন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন না, তাতে কি এসে যায়? আলটিমেটলি দল কিন্তু নির্বাচিত হয় ইফেক্টিভনেস, ওই প্লেয়ারের ইম্প্যাক্ট, দল কিরকম হবে, দলের ব্যাকআপ লাইন কেমন হবে, 11 কেমন হবে, সেই সব বিবেচনা থেকে। তো সেই জায়গাটায় মনে হয় যে তারা অনেক বেশি ক্ষুরধার, যে কারণে তাদের দল ঘোষণা করতে সমস্যা হয় না, আগে ভাগে দল তারা দিয়ে ফেলে। আর বাংলাদেশে দেখেন যে স্কোয়াডটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সবশেষ সিরিজ, ঢাকা লিগ, অনেক কিছু মিলিয়ে অফর্মে থাকা ক্রিকেটারও কিন্তু দলে আছে এবং তাকে বাদ দিতে পারবেন না, কারণ তার কোনো বিকল্প বাংলাদেশে নেই। সুতরাং আমরা দেখতে পাবো যে আমাদের দলে অনেক অফর্মে থাকা ক্রিকেটার থেকে যাবেন স্কোয়াডে, সেই দলটা দিতেই দেখবেন একেবারে গলদঘর্ম অবস্থা। আবার যদি কেউ
মানে বাদ পড়ে যায় একটু নামী ক্রিকেটার, দেখবেন সেটা নিয়ে অনেক উচ্চবাচ্য হবে। আমরা গণমাধ্যমেই কথা বলবো তার অমুক রেকর্ড তমুক রেকর্ড, কিন্তু সেটা বিশ্বমানের যদি আপনি তুলনা করেন, চিন্তা করেন, সেটা আসলে খুবই হয়তোবা সাধারণ একটা রেকর্ড হিসেবে থাকবে। তো ইমরোজ ভাই বলছিলেন যে আমরা এবার কিন্তু দেখলাম যে এই বিপিএল 160 স্ট্রাইক রেটে তামিম হৃদয় ব্যাট করেছেন, জাকের আলী অনেক 120-30 স্ট্রাইক রেটে ব্যাট, না 120 না বোধহয় 100-র কাছাকাছি, আবার 100-র উপরে স্ট্রাইক রেটে শান্ত ব্যাট করেছেন। তো সবাই কিন্তু আবাহনীর পরে খেলেছেন, আবাহনী তো অলমোস্ট একটা ন্যাশনাল টিম হিসেবেই খেলেছে। তো আবাহনীর হয়ে যখন একটা একজন ক্রিকেটার, শরীফুল বলেন, তাসকিন বলেন, তারা পারফর্ম করেছেন, তো তাদের যখন খেলাটা কিন্তু সহজ হয়ে যায়, মানে অলমোস্ট আপনি জাতীয় দলের এগেনস্টে খেলছেন এবং মানের দিক দিয়ে তখন একটা ডিফারেন্স তৈরি। আবাহনী কিন্তু আনবিটেড। এখন খালেদ মাহমুদ সুজন বলছেন যে তাকেই হয়তোবা খেলা লাগতে পারে, রাজিন সালাকে হয়তোবা খেলা লাগতে পারে, আসলেই তো তাই। একটা দল থেকে 10 জন ক্রিকেটার চলে গেলে থাকি মাত্র 6 জন ক্রিকেটার ওদের টেন্টেড রয়েছেন। এখন মনে হচ্ছে তারা বাইরের কোনো ক্রিকেটার দিয়ে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো শেষ করবে। তো যাক, সেটা ডিফারেন্ট প্রসঙ্গ। আপনি যে প্রসঙ্গ বলেছেন সেটা নিয়েই বলি যে যদি মোস্তাফিজ এবং সাকিব মানে 15-এ ঢোকেন, তাহলে কোন দুজন বাদ যাবেন বিশ্বকাপের স্কোয়াডে? তো আমি দেখছি যে সাকিব তো হচ্ছে বাঁহাতি স্পিন করেন, তো ওই জায়গায় তানভীর ইসলাম কিন্তু জিম্বাবুয়ে স্কোয়াডে আছেন প্রথম 3 টি-20-র জন্য। আর মোস্তাফিজ যদি মানে ইন করেন, আপনি তো শরীফুলকে বাদ দিতে পারবেন না, কারণ শরীফুল ইদানিং মোস্তাফিজের চেয়েও বেশি কার্যকর জাতীয় দলে, সেটা শরীফুল প্রমাণ করেছেন। সুতরাং শরীফুল আমার মনে হয় 1 নম্বর চয়েস দুই বাঁহাতি পেসারের দিক থেকে। মোস্তাফিজ ঢুকলে তিনি থাকছেন, তাহলে কে বাদ করতে পারেন? তানজিম সাকিব, তার মধ্যে একটা অ্যাগ্রেশন রয়েছে, এক ধরনের কি বলবো, একটা এক্সাইটিং একটা বিষয় রয়েছে, যেটা আসলে দলের দরকার। যে কোনো মুহূর্তে তিনি উইকেট ফেলে দিতে পারেন, তার সেই স্কিল রয়েছে। সুতরাং তাকে আমার মনে হয় নির্বাচকরা চাইবেন স্কোয়াডে। তাহলে কে বাদ করতে পারেন? আমার মনে হয় হাসান মাহমুদ। তো তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ, এই দুইজনের জায়গায় হয়তোবা শেষ পর্যন্ত আমরা সাকিব এবং মোস্তাফিজকে, যে বিশ্বকাপের যে 15, সেটাই আমরা দেখতে পারি। আমার অন্তত তাই মনে হয়। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে এটা ধরে নিতে পারেন এক ধরনের প্রেডিকশন। নিশ্চয়ই। ইমরোজ আহমেদ, আমরা যদি এখন আসলে সাম্প্রতিক সময়ে দেখি যে ইন্টেন্ট তো বেশ পরিবর্তন হয়েছে টি-20-তে, সেদিক থেকে বাংলাদেশ আসলে এখনও তো একটু পুরনো ধাঁচেরই যদি বলি, সেভাবেই টি-20টা খেলে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় কিনা দল তো আসলে আগামীকালকেই দিয়ে দেওয়া হবে, সেখান থেকে জিম্বাবুয়ে সফরে যদি খুব বেশি ট্রেমেন্ডাস পারফরমেন্স কেউ করে ফেলেন, বিশ্বকাপ স্কোয়াডে হয়তো ঢুকেও যেতে পারেন, বা তারা কারা হতে পারে? দেখুন, এইখানে যে 17 জনের নাম দিয়েছে সেখান থেকে শুধু সৌম্য সরকারকে আমরা দেখছি না, বাট মঞ্জুর যেরকম বলছিল, মঞ্জুর একটা নাম একটু ভুল করে ফেলেছেন। মাহমুদ হাসান বোধহয় দলের সাথেই নাই, সেই জায়গাটা হবে সাকিব, এই তানজিম সাকিব, সেটার কথাই মঞ্জুর বলছিলেন। আমিও কিন্তু তার সাথে এগ্রি করি। দিজ আর দি টু প্লেয়ার লাইকলি আমাদের সাকিব আল হাসান এবং মোস্তাফিজ ফিরলে এই দুইজনই হয়তোবা ছেটে যেতে পারেন এই দলের থেকে। তো জিম্বাবুয়ের সাথে আমাদের খেলাটার যেটা একটা হবে, সেটাতে আসলে কিন্তু আমাদের পরীক্ষার থেকে বড় কথা হচ্ছে আমাদের নার্ভের উপরে যে একটা প্রেশার নেওয়ার মতন ব্যাপার, সেটা অনেকটাই আসবে। কারণ জিম্বাবুয়ের থেকে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের দলটা অবশ্যই একটু উঁচু মানের। সেই জায়গায় যখন আপনি ছোট দল না বলে আমি যদি বলি একটু নিচু মানের দলের সাথে আপনি খেলবেন, তখন কিন্তু টি-20-তে আপনি বলতে পারবেন না নিশ্চিতভাবে ইউ আর এ বেটার দল। টি-20 যত শর্টার ফরম্যাট হবে, তখন সবগুলা দলই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে যায়, এবং সেই জায়গাটায় আমাদের জন্য হচ্ছে বিশ্বকাপে যাওয়ার আগে যদি আপনি একটা হোঁচট খান, সেটা একটা মনোবলের ঘাটতি হতে পারে। সেই জায়গাটার জন্যই আমার মনে হচ্ছে নির্বাচক যারা আছেন তারা কি মোস্তাফিজকেও ইনক্লুড করার চেষ্টা করছেন, সাকিব আল হাসানকেও ইনক্লুড করার চেষ্টা করছেন। বাট আমার ধারণাটা ছিল একটু ডিফারেন্ট, যে আমরা যখন জিম্বাবুয়েকে পেয়েছি, যারা হয়তো বা ভারত বা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সমপর্যায়ের দল না, এই জায়গাটায় আমরা কিছু প্লেয়ারকে ট্রাই অবশ্যই করতে পারি, যারা 15 জন সবাইকে একটু দেখে নেওয়ার জন্য। সেই সুযোগটা আমাদের এখানে ছিল। তবে আমরা কিন্তু চাপহীন ভাবে খেলতে পারবো না। জিম্বাবুয়ে ইজ নট গোয়িং টু বি এ ভেরি ইজি অপোনেন্ট। আমরা দেখেছি জিম্বাবুয়েতে যখন আমরা টি-20 খেলেছি, সেই জায়গাও কিন্তু তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং এখনো করার সম্ভাবনা আছে। এবং এখানে যারা আছেন তারা এই সাবকন্টিনেন্টে সবসময় খেলছেন। সিকান্দার রাজা, তার টিম ক্যাপ্টেন, তিনি যথেষ্ট একজন ভালো প্লেয়ার এবং তিনি এই পরিস্থিতির সাথে নিজেদের সাংঘাতিকভাবে পরিচিত। ওই হিসাবে আমি বলবো যে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে, বাট স্টিল আই উইল কিপ বাংলাদেশ অ্যাহেড অফ জিম্বাবুয়ে, এবং জিম্বাবুয়ের সাথে তারা ভালো খেলবেন
এটাই আমরা আশা করছি, যদি কোনো একটা হোঁচট খাই সেটা আমাদের জন্য হবে একটা পরীক্ষার ফলাফলটা কিভাবে নিজেদের পক্ষে আনবো সেটা নিয়ে বিবেচনা করার জন্য। নিশ্চয়ই একটা মঞ্জুর জি। বিশ্বকাপের আগে একটা মোটামুটি একটা ড্রেস রিহার্সাল হয়ে যাবে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং কোনোভাবে আসলে প্রত্যেকেই বলছেন যে কোনোভাবে যেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা হেরে না বসে, মানে এমন কোনো ঘটনা যেন না ঘটে, যেহেতু ঘরের মাঠে হচ্ছে বিশ্বকাপের আগে, সেক্ষেত্রে আসলে আত্মবিশ্বাসে কোনো একটা ধাক্কা লেগে যেতে পারে। মনজুর মোর্শেদ, আমরা যদি একটু আইপিএল নিয়ে কথা বলি, মিচেল স্টার্ক গতকালও তিনি আসলে বেশ খরচে, যেখানে গতকাল সবাই খুব ইকোনমিক্যাল হলেন, দিল্লি রানই আসলে সেভাবে তুলতে পারলো না, 250 রানের যেখানে এখন হয় সেখানে 150 রানের মতো তুললো, সেখানেও তিনি এক্সপেন্সিভ এবং তাকে নিয়মিত খেলানো হচ্ছে। এটা আসলে কি কারণ হতে পারে? তো দেখেন, আমরা তো সবাই সেটা নিয়েই কথা বলছি যে ওর একটা বলের মূল্য হচ্ছে 8 লাখ কোটি। মানে চিন্তা করতে পারেন যে সে আইপিএল এ যদি সব বল করে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে তার 24টা বল, ওই 24টা বলের একটা বলের মূল্য 8 লাখ কোটি। তো সেই হিসাবে তিনি এত বেশি এক্সপেন্সিভ ক্রিকেটার যে তাকে যখন কলকাতা 11-এ রাখছে, সেটা কিন্তু তার ব্র্যান্ডিং এ হেল্প করছে। তো কেকেআর আমরা জানি যে বাণিজ্যিকভাবে সফল একটা ফ্র্যাঞ্চাইজি। তো মিচেল স্টার্কের মতো ক্রিকেটাররা কিন্তু বাণিজ্যিকভাবে কলকাতার কাজে লাগছে। মিচেল স্টার্কের দক্ষতা, যোগ্যতা এগুলো নিয়ে প্রশ্ন নেই, তবে এই আইপিএল এ তিনি আসলে অনেক খরচে বোলার হিসেবে পরিণত হয়েছেন। মনে হচ্ছে যে উইকেট যেরকম সেটা তাকে যথেষ্ট রকম সাহায্য করছে না, এবং তিনি হচ্ছেন রিডেবল হয়ে গেছেন, যে কারণে খরচে হয়ে যাচ্ছেন। মোস্তাফিজ দেখেন 10-এর আশেপাশে হচ্ছে ইকোনমিতে বল করছেন। বাঁহাতি পেসাররা কিন্তু খুব বেশি টাইট লেন্থে বল করতে পারছে না। একমাত্র বুমরাকে দেখলাম যে তার ইকোনমিটা 7-এর মতো, বাকি সবার ইকোনমি কিন্তু, ইভেন হার্শাল প্যাটেল যিনি অনেক উইকেট পেয়েছেন, জি 14টা উইকেট পেয়েছেন, তারও আমরা ইকোনমি দেখলাম 11-র কাছাকাছি। সুতরাং এইখানে কিন্তু সব বোলারই আসলে মার খাচ্ছেন এক্সেপ্ট বুমরা। বুমরার ইকোনমিটা 7 দেখলাম, বাকিরা মার খাচ্ছেন। মিচেল স্টার্কও কিন্তু রিডেবল হয়ে গেছেন, তার অত উইকেটও নেই। ও আরেকটা পাতিরানও কিন্তু ভালো বল করছেন, জি তার ইকোনমি তো দেখলাম যে একটু কম, কিন্তু দেখেন তার স্লিঙ্কিং অ্যাকশন, বুমরার একটু মানে উইয়ার্ড অ্যাকশন, যে কারণে হয়তো ব্যাটসম্যানদের তাদের একটু লিড করতে সমস্যা হচ্ছে। রেগুলার যাদের মানে চমৎকার আর্ম অ্যাকশন, মানে জেনারেল আর্ম অ্যাকশন যাদের, তাদের কিন্তু খুব রিডেবল, এবং তারা মার খাচ্ছেন প্রচুর। আইপিএল এ প্রচুর রান উঠছে, 200, 250 তো আসলে চেজেবল হয়ে গেছে। তো মানে ম্যাচ মানে, যদিও গতকালকে ম্যাচটা একটু রান কম হয়েছে, কিন্তু এবারের আইপিএল সিজনে আমরা দেখছি প্রচুর রান উঠছে। সেখানে কি পেসার বলেন, কি স্পিনার বলেন, সবাই মার খাচ্ছে। আর অস্ট্রেলিয়ান যারা, তাদের মধ্যে একমাত্র কামিন্সকে দেখলাম একটু ভালো বল করছে, তো বাকি যারা রয়েছেন এই আইপিএল তারা কিন্তু সবাই মার খাচ্ছেন। মিচেল স্টার্ক মনে হয় তার অংশই হয়ে গেছেন, এবং থ্রু আউট দ্য আইপিএল তিনি সমালোচনার শিকার হচ্ছেন তার এই বাজে বোলিং এর জন্য, খরচে বোলিং এর জন্য। নিশ্চয়ই, কিন্তু যে প্রশ্নটা যে তাকে তারপরেও খেলানো হচ্ছে, হয়তো তার আসল ঝলকানি যদি টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি থাকেন তখন হয়তো দেখা যাবে। অনেকে আসলে বলছে যে সেই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্যই নিজেকে আসলে বাঁচিয়ে রেখেছেন মিচেল স্টার্ক। ইমরোজ আহমেদ, ওই জায়গাটাই যখন আসলে একজন এরকম একজন এক্সপেন্সিভ বোলার, প্রায় 25 কোটির মতো রুপি দিয়ে তাকে কেনা হয়েছে, তিনি যখন আসলে এত এক্সপেন্সিভ হন, তখন কিন্তু আসলে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা সেভাবে হয় না, বা বাদ দেয় না টিম ম্যানেজমেন্ট, তাকে দেশে ফিরিয়ে দেওয়ার কথা হয় না। কিন্তু মুস্তাফিজ যখন আসলে 10-এর বেশি রান দিয়ে দেয়, তখনই একটা শোরগোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, তাকে দেশে ফিরিয়ে আনা হোক, তিনি আসলে চলছেন না, পরের ম্যাচে জায়গা পাবেন না। এই ব্যাপারগুলো আসলে কেন হয়? গতকালকে একটা ফেসবুকে একজনের স্ট্যাটাস পড়ছিলাম যে আমাদের দেশে ক্রীড়া সাংবাদিক বা ক্রীড়া বিশ্লেষক আমরা যতজন আছি, অনেক দেশের জনসংখ্যাও হয়তো বা ততটা নাই। তো আমার কাছে মনে হচ্ছে এই কারণে করা যে আমরা এত বেশি বুঝি, সবাই খুব উত্তেজিত হয়ে যায়, এবং আমাদের আসলে অনেক কিছুই করার নাই। আমাদের ক্রিকেটটাই এরকম একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা সবাই নিজেকে খুঁজে পাই, যখন আমরা আলোচনা করি, যখন আমরা বক্তব্য দেই, বা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এই কাজগুলো আমরা উপস্থাপন করি। তো সেই জায়গা থেকে আমি বলবো আমরা আমাদের বিভিন্ন রকমের মতামত আমরা দিয়েই যাচ্ছি, কারণ সবাই আমরা ধীরে ধীরে অনেক এক্সপার্ট হয়ে যাচ্ছি অনেক কিছুতে। সেখান থেকে হয়তোবা অনেক সময় আমরা মনে করছি মোস্তাফিজকে ফিরিয়ে আনা দরকার, এবং একইভাবে আপনি দেখবেন ভারতীয় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আলোচনা হয়, আপনি এটা কখনোই আটকাতে পারবেন না। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স, সত্যিকার অর্থে মোস্তাফিজ যত বছর থেকে আইপিএল খেলছেন, ওনার প্রথম বছরটা দারুণ গেছে, তারপরের বছরগুলো তার অতটা চমৎকার ছিল না। বাট এই চেন্নাই সুপার কিং এ উনি যাওয়ার পরে মোস্তাফিজ যেভাবে খেলছেন, ওনার দক্ষতাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি,
বাট আমি যেটা মনে করছি সেটা হচ্ছে তার টিম ক্যাপ্টেন, টিমের যারা চিন্তায় জড়িত আছেন, খেলা কিভাবে খেলবেন, তাকে কোথায় ব্যবহার করবেন, কিভাবে করবেন, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মোস্তাফিজ। এবং সেই জায়গাটাই মোস্তাফিজ এখন অনন্য। এই কারণটা হচ্ছে যে মোস্তাফিজকে প্রপারলি তারা ব্যবহার করতে পারছেন। আমরা হয়তো বা মোস্তাফিজকে সেই রকম ভাবে সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার অনেক সময় করতে পারি নাই। এই কারণে মঞ্জুর বলছিল যে মোস্তাফিজের থেকেও কিন্তু শরীফুল ইজ মোর এফেক্টিভ ইন আওয়ার টিম। আমরা রেজাল্টটাও তাই দেখেছি, কারণ শরীফুলের ব্যবহার করাটা হয়তোবা আমাদের দলটা ভালোভাবে করতে পেরেছেন। আপনি মিচেল স্টার্কের কথা বলছেন, কলকাতা নাইট রাইডার্স অল্টারনেটিভ কি কিছু আছে? এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে নিয়ে কি বেঞ্চে বসিয়ে রাখবেন? তাকে খেলাতেই হবে। হু ইজ হিজ অল্টারনেটিভ? আসলে তার ভাগ্য এবার যাচ্ছে না, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার আইপিএল এর পিচ গুলা কমপ্লিটলি প্রিপেয়ার করা হয়েছে ফর ব্যাটিং সার্ফেস, এবং যেই বোলাররা বল সেটাই, সবার পাচ্ছে পক্ষে আসলে বুমরার মতো পারফর্ম করা আসলে সম্ভব না। সেই কারণে আসলে মার সবাইকেই খেতে হচ্ছে, যেহেতু তাকে আসলে অনেক বেশি দামে কেনা হয়েছে, তার থেকে হয়তো এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, এই জন্যই তাকে নিয়ে কথা হয়। এবং অবভিয়াসলি মোস্তাফিজুর রহমান দারুণ পারফর্ম করছেন, বিদেশি প্লেয়ারদের মধ্যে তিনি শীর্ষে আছেন এবং তিনি ভালো করবেন সেই প্রত্যাশা রাখতে চাই। ইমরুজ আহমেদ এবং মনজুর মোর্শেদ দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট এবং আইপিএল নিয়ে। আমাদের সাথে আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরুজ আহমেদ এবং ক্রীড়া সাংবাদিক মনজুর মোর্শেদ।